গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা বাংলা 2018 দিবা শাখা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে 2018 সনে যে পরীক্ষা হয়েছিল, ভর্তি পরীক্ষা, দিবা শাখার বাংলা প্রশ্ন নিয়ে আমি এখন আলোচনা করব। বাংলায় 15 মার্ক। আমি অনেকবার বলেছি যে আপনারা আমার কথাগুলি একটু মন দিয়ে শুনবেন। শুধু প্রশ্ন দেখে আর উত্তর দেখে মুখস্থ করলেই চলবে না। একটা শিশুকে সঠিকভাবে শিখাতে শিক্ষকের অনেক কিছু জানার প্রয়োজন। সঙ্গে সঙ্গে বাবা মা সেগুলি, শিক্ষক যা বলবেন বাবা মা সেগুলি ফলো আপ করবেন, এটা নিয়ম। আমরা অনেকেই শিক্ষকতা করি, কিন্তু প্রকৃত শিক্ষক খুঁজে পাওয়া খুব কঠিন। নিয়ম অনুযায়ী একটা বাচ্চাকে শিখাতে হবে। আমরা বাংলা বই ধরি এবং সঙ্গে সঙ্গে আগের পাঠ থেকে জেনে নেই, পড়া শুরু করে দিই। কিন্তু বইটা ধরে এখানে প্রসঙ্গ কথা, এখানে বোর্ডের চেয়ারম্যান অনেক কিছু বলেছেন, সেগুলি পড়া, একটা নির্দেশনা আছে কি করে বাচ্চাদের পড়াতে হবে, শিক্ষক কিভাবে বাচ্চাদের পড়াবেন, বা বাবা মা অনেক শিক্ষকের চেয়ে অনেক অনেক ভালো তারা, কিন্তু হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে তারা সেই সময়টা দিতে পারেন না, কিন্তু অনেক শিক্ষকের চেয়ে অনেক বাবা মা অনেক অনেক ভালো পড়াতে পারেন। এই নির্দেশনাটা ফলো করতে হবে এবং কিভাবে শিখন শেখানো প্রক্রিয়া সম্পর্কে বাচ্চাদের জ্ঞান দিতে হবে সেটা, অর্থাৎ প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু শিক্ষকের জন্য দেওয়া আছে। সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরাও সেগুলি ফলো করবে। কিন্তু দুঃখের বিষয় আমরা এগুলি শিখি না। যারা বিএড করেছেন তারা হয়তো জানেন যে কি করে একটা বাচ্চার মাথার মধ্যে একটা জিনিস ঢুকাতে হয়। শুধু আমি বই ধরলাম আর পড়ালাম সেটা কিন্তু সঠিক নয়। আমার কথাগুলো একটু মন দিয়ে আপনারা শুনবেন। এখানে শব্দার্থ: হাক, চিৎকার করে ডাকা; বাগ, বাগান বাগিচা; কোষ, কুয়া কাঁঠাল বা কমলা লেবুর আলগাংশ। 4টা শব্দার্থ, 4 মার্ক। এর মধ্যে একটা শব্দার্থ বইয়ের পিছনে নাই, বইয়ের পিছনে একটা শব্দার্থ নাই, কিন্তু সেই অর্জিত কথাটা এই বইয়ের মধ্যে আছে। আপনি কোথাও এখানে অর্জিত কথাটা খুঁজে পাবেন না। এখানে দেখেন, ভাষা শিখন সহায়ক কর্মকাণ্ড পরিচালনা পর্যায়ে 3 নম্বরে আমি দাগ দিয়ে দিলাম, অর্জিত কথাটা আছে। অর্জিত শিখন বাস্তবে প্রয়োগের সক্ষমতা উন্নয়নের পর্যায়ে, এই অর্জিত কথাটা এখানে আছে। এ প্রকার অনেক অনেক শব্দ এই প্রসঙ্গ কথার মধ্যে রয়েছে, যেখান থেকে পরীক্ষায় দেওয়া হয়। আপনি যদি শুধু পিছনের শব্দগুলি পড়েন, এখানে একটা শব্দ বাচ্চারা জানবে না, শিখবে না। অর্জিত, এটার মানে উপার্জিত। 1 মার্ক তার চলে যাবে। 1 মার্ক চলে যাওয়া, 15 মার্কের মধ্যে 1 মার্ক চলে যাওয়া মানে সে অন্তত 50 জন বাচ্চা নিচে চলে যাবে 1 মার্ক কম পেলে। অতএব আমি বারবার অনুরোধ করতেছি, প্রত্যেকটা শব্দের অর্থ আপনাদের জানতে হবে এবং এর প্রত্যেকটা শব্দের অর্থ দাগ দিয়ে আমরা কোচিং এ শব্দের অর্থগুলি আপনাদের দিয়েছি।
আশা করি সেগুলি আপনারা পড়বেন, মূল্যায়ন করবেন। এরপরে আসে 2 নাম্বার, প্রদত্ত প্রশ্নগুলির উত্তর এক বাক্যে দাও। এখানেও 5টা প্রশ্ন আছে, 5 মার্ক। ক নাম্বার, চালের গুঁড়ো তৈরির আগে ধান কি করতে হয়? চালের গুঁড়ো তৈরির আগে, অর্থাৎ পিঠা বানাতে চালের গুঁড়ো লাগে, এই চালের গুঁড়ো আবার তৈরির আগে ধান কি করতে হয়? আমার মনে হয় অনেক আব্বারা ধানই দেখেন নাই, ধান কি চিনেন না। মাদের বলছি, আপনারা যখন ভাত রান্না করবেন দেখবেন চালের মধ্যে 2-1টা ধান পাওয়া যায়। ধানটাকে আনেন, ছেলেটাকে ডাক দেন, বলেন বাবা এটা ধান, এটাকে ধান বলা হয়, ধান। এই ধান কি করা হয়? উত্তরটা হবে চালের গুঁড়ো তৈরির আগে ধান ঢেকিতে ভাঙতে হয়। এই কথাটাই তো বাবা বুঝবে না যে চালের গুঁড়ো তৈরির আগে ধান ঢেকিতে ভাঙতে হয়। এই ভাঙাটা কি সেটা সে জানে না, ধান কি সে জীবনে দেখে নাই, ঢেকিও তো বাবাও দেখে নাই, আদৌ বাবার আম্মায় দেখছে কিনা তাও সন্দেহ। তাই আমি এখানে একটা ঢেকির ছবি এঁকে দিয়েছি। এ প্রকার একটা কাঠ, বড় একটা খুব ভারী কাঠ, আস্ত একটা কাঠ, এখানে আর একটা কাঠ এভাবে এই কাঠের মধ্যে ঢুকে দেয় ফুটা করে। এখানে একটা লোহার পাত থাকে, আর এখানে এইটু একটু বড় থাকে, এটা একটু গর্তের মধ্যে থাকে, গর্ত। আর এখানে একটা কাতলা বলা হয়, কাতলা দিয়ে দেওয়া হয়। মায়েরা কি করেন, এই গর্তের মধ্যে ধান দেন, আর 2 জনে এইটাকে পা দিয়ে এই গর্তের মধ্যে ঢুকায়, আর যখন দেয় তখন এটা উপরে উঠে যায়, আবার এটা ছেড়ে দিলে নিচে পড়ে। এটা দিয়ে এই ধানগুলিতে ধানের উপরে যে খোসা, তুষ, এটা বের হয়ে যায়। এটা বারবার গ্রামের মায়েরা এগুলি করেন। আর তবে এখন মেশিন হয়ে গেছে, মেশিনে আমরা সেগুলি করি এখন। কিন্তু এই চালের গুঁড়ো মেশিনেও করা যায়, কিন্তু এই ঢেকিতে চালের ধান ভাঙতে হয়, তারপরে ধান থেকে চাল হয়, চাল ভিজাইতে হয়, শুকাইতে হয়, তারপরে গুঁড়ি করতে হয়। এ প্রকার জিনিস যদি আপনি তাকে বুঝিয়ে দেন, তাহলে ও কখনোই ভুলবে না যে ঢেকি কাকে বলে। আর এই যে ধান থেকে যে চাল এই ঢেকি দিয়ে তৈরি করা হয় বা বানানো হয়, সেটাই হলো ভানা, ধান ভাঙতে হয়। ক্লিয়ার? আমরা যখন বিএড করেছি তখন ক্লাসে শিক্ষকরা আমাদের বলতেন যে আপনারা যখন বাচ্চাদের পড়াবেন, একটা কি করবেন, আজকে কি পড়াবেন এই বিষয়ে আপনাকে একটা পাঠ তৈরি করতে হবে, এবং এই পাঠ সংশ্লিষ্ট যে সমস্ত বিষয় দরকার বাচ্চাদের বুঝাবার জন্য, সেইগুলি নিয়ে আসবেন হাতে করে। আমরা ঢাকা শহর তো দূরের কথা, গ্রামের কোন শিক্ষক কোন জিনিস হাতে করে নিয়ে বাচ্চাদের হাতে কলমে শিখায় বলে আমার জানা নাই বা আমি দেখিনি। কিন্তু যতটুকু সম্ভব বাচ্চাদের সেই সমস্ত জিনিস নিয়ে একদম মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, যাতে সে কখনো ভুলতে না পারে যে জিনিসটা কি। ক্লিয়ার? যেমন পাট, পাট অর্থকরী ফসল, ইংলিশে বলা হয় জুট, গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। কিন্তু আমার ধারণা অধিকাংশ ছেলেমেয়েরা পাট দেখে নাই। পাট গাছ কি, পাট সম্পর্কে রচনা লিখতে পারে, প্যারাগ্রাফ লিখতে পারে মুখস্থ, কিন্তু পাট দেখে নাই। মাদের অনুরোধ করে বলবো, এখন বাজারে পাট শাক পাওয়া যায়, আপনি পাট শাক একাটি অন্তত
পাট শাক কিনেন। আমি জানি আপনারা খাবেন না, কিন্তু একটু কিনেন, কিনে গাছটাকে ধরেন, বাচ্চাটাকে বলেন এটাকে বলা হয় পাট গাছ। ক্লাস থাকলে আমি প্রত্যেক বছর অন্তত পাট গাছটা দেখাই ক্লাসে, কারণ এখন আস্ত গাছ পাওয়া যায়। যে এটাকে বলা হয় পাট গাছ। এটা ফাল্গুন চৈত্র মাসে এটার বীজ বপন করতে হয়, গাছ হয় অনেক বড়। এরপরে এটা কাটা হয়, তারপরে এটাকে পানির নিচে রাখলে এটা পচে যায়। এর আঁশটা তুলে ধুয়ে শুকাইতে হয়, সেটা হলো পাট। আর এইটাকে বলা হয় পাটখড়ি। এটা দিয়ে কি করা হয়, গ্রামে ঘরের বেড়া দেওয়া যায়, জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। এবং এর যে এখন যে শাক, এটাকে একটু রান্না করেও খাওয়াইতে পারেন, যে এটাকে বলে পাট শাক। এটা এর পাতা আমরা সবজি হিসেবে খাই। জীবনে আমার বিশ্বাস, জীবনে এই ছেলে কখনো পাট গাছ সম্পর্কে ভুলবে না, বা পাট সম্পর্কে সে লিখতে পারবে। এটা হাতে কলমে শিক্ষা। আশা করি মায়েরা অন্তত একবার বাচ্চাকে একটু পাট শাক খাওয়াবেন এবং পাট গাছটা এনে ওকে দেখাবেন। ধন্যবাদ। এরপরে আমরা আসি পাকা বাতাবি লেবুর ভিতরে কি রং দেখা যায়। এটাও বই আছে। পাকা বাতাবি লেবুর ভিতরে হালকা গোলাপি রং দেখা যায়, এটা বইয়ে আছে। এরপরে আসে গ নাম্বার, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়া। এর পরের চরণটি লিখো। চরণ, এক চরণ অর্থ লাইন, আর এক চরণ হলো পা। এখানে বলছে জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়, এর পরের চরণটি লিখো। এর পরের লাইনটা লিখতে বলছে। তাহলে কি আছে, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, এর পরেরটা হবে রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা। রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা। এখন আসতে পারে জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, এর আগের চরণটি লিখো। তাহলে আগের চরণটি লিখতে হলে তা লিখতে হবে মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায়। এবার আপনি যখন পড়াবেন মাদের বলছি, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, এর পরের চরণটি লিখো রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা। আপনি তখন বলবেন বাবা এর আগের, এটা পরের আগের চরণটা বলো। ক্লিয়ার? গুড। ঘ নাম্বার, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? বাংলা, এটা একদম বইয়ের প্রথম পৃষ্ঠায় এই যে পতাকা আছে, এখানেই লেখা আছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 10:6। এক নাম্বার বইয়ের প্রথম। তাহলে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 10:6। ম বাংলা, 5 নম্বরে আসি, 2-এর ক খ গ ঘ উম, 1 2 3 4 5। ঝাঁকড়া চুলের ছেলেটি পরবর্তীতে সবার কাছে কি হিসাবে পরিচিত হয়? ঝাঁকড়া চুলের ছেলেটি, কার মাথায় ঝাঁকড়া চুল ছিল? দুখু মেয়ার। এই দুখু মেয়াই পরবর্তীতে কি নামে পরিচিতি পায়? ঝাঁকড়া চুলের ছেলেটি পরবর্তীতে সবার কাছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হিসাবে পরিচিত হয়। এটাও বইতে আছে। 3 নম্বরে, 3টি বর্ণ যুক্ত হয়ে গঠিত হয় এমন 3টি শব্দ লিখো। আমাদের বাংলা বইতে যত যুক্ত বর্ণ আছে সবগুলি এই 2টি বর্ণ দিয়ে। একটা মাত্র যুক্ত বর্ণ আছে 3টি বর্ণ দিয়ে, একটা। সেটা কত পৃষ্ঠায় আছে? কত পৃষ্ঠায়? 64 পৃষ্ঠায়। আমি এটার পৃষ্ঠাটা লিখে দিয়েছি 64। দেখেন 42টা যুক্ত বর্ণ আমাদের বইতে আছে, এর মধ্যে একটা মাত্র আছে 3টা দিয়ে। অস্ত্র,
দন্তস্বয় তয় রফলা। এই অস্ত্র দিয়ে হয় অস্ত্র, আর একটা বস্ত্র, আর একটা নিরস্ত্র। তিনটি বর্ণ যুক্ত হয়ে গঠিত হয় এমন তিনটি শব্দ লিখো। সারা বইতে মাত্র একটা যুক্ত বর্ণ আছে যেখানে তিনটা শব্দ লেখা যাবে। কোন প্রকার যদি এটা স্লিপ করে তাইলে তার 1 মার্ক চলে যাবে। তো এখানে অর্জিত তো চলে যাবে 1 মার্ক, আর এখানে যুক্ত বর্ণে আর 2টা বইতে আছে, হয়তো আপনি পড়বেন, কিন্তু এটা যদি পড়েন তাহলে 3 মার্কেই চলে যাবে। 3টা শব্দ লিখতে হবে, 3 মার্ক। তাই 3 আর 1 4 মার্ক চলে যাবেন। 15তে যদি 4 মার্ক চলে যায় তাহলে আপনি আর সেখানে চান্স পাওয়ার কোনো প্রশ্নই আমি দেখি না। ক্লিয়ার? আমি এখানে বই ছাড়াও আরো লিখে দিয়েছি। বইতে যেটা আছে দন্তস্বয় তয় রফলা, অস্ত্র বস্ত্র নিরস্ত্র, এই 3টা লিখলেই হবে। 3টা শব্দ আমি আর একটা লিখে দিছি রাষ্ট্র, এটাও 3টে আছে। মধ্যস্বয় টয় রফলা, মধ্যস্বয় ট যোগ রফলা, রাষ্ট্র। দন্তন্বয় দয় রফলা, দন্তন্য যোগ দ যোগ রফলা, রবীন্দ্রনাথ। আমি এটার সাথে আর 2টা লিখে দিছি, কখনো যদি ওটা ভুলে যান হয়তো রাষ্ট্র রবীন্দ্রনাথ মনে থাকতে পারে। এটা হলো 3টা দিয়ে আমরা কোচিং এ 4টা যুক্ত বর্ণ দিয়ে শিখিয়ে দিয়েছি। 4টা, 10টা শব্দ 4টা যুক্ত বর্ণ দিয়েও শিখিয়ে দিয়েছি। এখন 3টায় আসছে, এটা বইয়ের মধ্যে একটাই মাত্র যুক্ত বর্ণ আপনি পাবেন যেখানে 3টা শব্দ আপনি লিখতে পারবেন। এনিওয়ে, আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। 4 নাম্বার বইতে নাই, বইয়ের বাইরে। কি কি বইয়ের বাইরে? প্রদত্ত শব্দগুলোর 2টি করে সমার্থক শব্দ লিখো। সমার্থক শব্দ বাংলা গ্রামারে আমরা যতগুলি পেয়েছি, 10 বছরের প্রশ্নপত্রে যত সব জিনিস পেয়েছি প্রত্যেকটাই কিন্তু সিলেবাসের মধ্যে আমরা ইনক্লুড করেছি। আপনারা এগুলি পড়বেন। সমার্থক শব্দ এবং প্রতিশব্দ একই। এখানে লেখা আছে প্রদত্ত শব্দগুলোর 2টি করে সমার্থক শব্দ লিখো। যদি আমরা প্রতিশব্দ এখানে আসতো তাহলে আপনি ওদের সমার্থক আর প্রতিশব্দ, আমি তো সমার্থক শব্দ শিখেছি, প্রতিশব্দ তো শিখি নেই। প্রতিশব্দ এবং সমার্থক শব্দ একই, কথাটা মনে রাখবেন। কুসুম এর আরো 2টি সমার্থক শব্দ যদি লিখি তাহলে ফুল, পুষ্প। মানুষ এর আমরা লোক বলতে পারি, মানব বলতে পারি, জন বলতে পারি। পাখি বিহঙ্গ, খেচর, আকাশে যে উড়ে বেড়ায় খেচর। এটা আমি লিখে দিয়েছি। অনেক যেগুলি আপনারা হয়তো বারবার বলেছি, সমার্থক শব্দ, প্রতিশব্দ, তারপরে আপনার লিঙ্গ, তারপরে বচন, তারপরে কারক, সমাস, গ্রামারের প্রশ্ন, তারপরে আপনার সন্ধি, এগুলি বিপরীত শব্দ অবশ্যই প্রত্যেক দিন পড়তে হবে। আমরা পরবর্তী ক্লাস ইংরেজি দ্বিভাষ শাখা নিব, তারপরে অঙ্ক নিব। যেহেতু বোর্ড ছোট তাই একবারে ইংরেজি বাংলা নিতে পারছি না। অবশ্যই কালকে আপনারা ইংরেজি অথবা অঙ্ক দেখতে পারবেন। আমি আশা করব প্রত্যেকটা ক্লাস আপনারা মন দিয়ে দেখবেন, বারবার অনুশীলন করবেন। অনেক ক্লাস হবে, অল্প হোক, কিন্তু সেটা এমনভাবে অনুশীলন করবেন যাতে এটা বারবার আপনাকে পড়তে না হয়। ভালো থাকবেন। করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য আমাদের বারবার হাত ধুতে হবে,
কমপক্ষে 20 সেকেন্ড বাবা মার কথা শুনবেন। কোনো অসুবিধা হলে আমাকে ফোন দিবেন। আমি সারাদিন আপনাদের কি করতে হবে, কোনটা বাকি রইল, কোনটা করলে ভালো হবে, এগুলি আমি আলোচনা করি এবং নোট করে রাখি। আপনারা দেখবেন অনেক জিনিস আমি বাবা মাদের আবারও বলছি যে 8টা বই আপনারা নিয়েছেন, একদম প্রত্যেকটা বই বারবার অনুশীলন করাবেন বাচ্চাকে। বিশেষ করে অঙ্কগুনি, জ্যামিতি গুণী। আমি 2018 যে গণিত প্রশ্ন দেখেছি, আমি অবাক হয়ে গেছি যে সেখানে 20 মার্কের প্রায় 7 মার্কিং জ্যামিতি থেকে এসেছে। আমি যখন এটা করব তখন আপনারা দেখবেন, অর্থাৎ জ্যামিতিগুলি মুখস্থ করতে ভুলবেন না। ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।